নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে কিন্তু আমরা জানি, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি, বাংলাদেশ কিন্তু উত্তাল অশান্ত হয়ে উঠেছে। বিক্ষোভ, অবরোধ চারিদিকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে কিন্তু আমরা প্রত্যেকেই, বাংলাদেশে যারা আছেন প্রত্যেকে কিন্তু সুরক্ষার অভাব বোধ করছেন। তাহলে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে উত্তাল যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে পদ্মাপাড়ের সংখ্যালঘুদের ভবিষ্যৎ কি? পদ্মাপাড় অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের ভবিষ্যৎ কি? এবং এই নিয়েই কিন্তু আমরা সনাতনী যারা আছেন সেখানে কিন্তু তারা ফুঁসছেন, এবং যার প্রভাব কিন্তু এই রাজ্য পড়তে শুরু করেছে। অর্থাৎ বিরোধী দল বিজেপি কিন্তু বিভিন্ন রকম কর্মসূচির কথা ঘোষণা করেছেন। এই নিয়েই আগামী দিনে কি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ এই গ্রেপ্তারি নিয়ে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে আগামী দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, কতটা উত্তাল হতে পারে সেখানকার রাজনীতির চিত্র, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই অনুষ্ঠানেই আমরা সেই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, এবং তার পাশে আছে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক রাহা। আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের এই পরিস্থিতি আগামী দিনে কি হতে পারে। দুজনকেই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত। অর্কদা, প্রথমেই আমি যেটা জিজ্ঞেস করবো আপনাকে, এই যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে, যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে, কিভাবে দেখছেন? রাজনৈতিকভাবে এর কতটা গুরুত্বপূর্ণ আছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ জিহাদি জঙ্গিদের হাতে চলে গেছে। সুদখোর ইউনূসের বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ করতে হবে। ওর অন্তর্বর্তী সরকারের দু তিনজন আছে, একজন হচ্ছে হিজবুত তাহরিরের জঙ্গি মাহফুজ আলম, আর একজন আছে জঙ্গিদের ধর্মপিতা ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক আসিফ নজরুল, বেশ। আর একটা আছে নাহিদ ইসলাম, ওর বাবা বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, একটা স্কুলের প্রিন্সিপাল সেই স্কুলের ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। আর হচ্ছে আসিফ মাহমুদ, বাইরে আছে সার্জিস। এগুলো হচ্ছে গ্যাং অফ ফোর, দুষ্ট চতুষ্ট। আর ইউনূস হচ্ছে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক। ৭৫ বছর বয়স অবধি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদও ছাড়তে চায়নি। তো মুখে বলছে যে বাংলাদেশের মাটিতে সবার সমানাধিকার, সনাতন ধর্মাবলম্বীদের ভয় করার কোনো কারণ নেই। পুজোর সময় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসছে, কিন্তু তারপরে আমরা কি দেখছি? চিন্ময় প্রভুকে কেন ওরা টার্গেট করেছে? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বলে একটা সক্রিয় সংগঠন ছিল। তার সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, চট্টগ্রামের বাসিন্দা রানা দাশগুপ্ত। সে রানা দাশগুপ্তর বিরুদ্ধে খুনের মিথ্যা মামলা দায়ের করেছে। তার ৮০-র উপর বয়স, তিনি আত্মগোপন করে আছেন, আইনজীবীদের মাধ্যমে আইনি লড়াই চালাচ্ছেন, এবং ঐক্য পরিষদের অন্যান্য নেতারাও একটু আড়ালে আছেন নিরাপত্তার জন্য। এই সময় চিন্ময় প্রভু সমস্ত সংগঠনকে এক করেছেন। আগে সনাতনীদের উপর অত্যাচার বাংলাদেশে অনেকদিন ধরে হচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার সময় ৭১ সালে ২২-২৩% সংখ্যালঘু ছিল, এখন সেটা ৮% নেমেছে। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা মাত্রাতিরিক্ত, এবং এবার সংগঠিত প্রতিবাদও সনাতনীদের তরফ থেকে হচ্ছে, এবং এই প্রতিবাদ আগামী দিনে আরো বাড়বে। এবং ওরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশে পঞ্চভূতে বিলীন হবে। যেহেতু ওরা সনাতন ধর্মাবলম্বী, এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের রক্ষাকর্তা বা নৈতিক অভিভাবক ভারতবর্ষ, যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তাদের অভিভাবক। অতএব বাংলাদেশের জঙ্গি সরকার যতই ভারত সরকারের উদ্বেগকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলুন না কেন, সনাতনীদের স্বার্থ রক্ষায়, তাদের জীবন, সম্পত্তি, মাতৃশক্তির সম্ভ্রম রক্ষায় ভারত সক্রিয় ভূমিকা নেবে। এটা নিয়ে কারোর মনে কোনো আইটা অফ ডাউট থাকার কথা। বেশ শ্রমিক, আমি তোমার কাছে যদি আসি,
ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু বিজেপি তোমাদের দলের পক্ষ থেকে নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। বিরোধী দল নেতা গতকালকেই সংবাদ মাধ্যমে বলেছে। তোমাদের দলের পক্ষ থেকে কি স্ট্যান্ড? এই যে গ্রেপ্তারি অর্কদা যেরকম ভাবে বিশ্লেষণ করলেন, তোমাদের পক্ষ থেকে, তোমাদের দলের পক্ষ থেকে কি স্ট্যান্ড? আমরা অলরেডি বিরোধী দলনেতা এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি গতকাল আমাদের স্ট্যান্ডের কথা ঘোষণা করে দিয়েছেন, একাধিক কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছেন। এবং আমরা বঙ্গার আমাদের যিনি ওখানকার বিধায়ক আছেন তিনি পর্যন্ত সেখান অবধি আমরা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অশোক কীর্তনিয়া তিনিও পর্যন্ত ঘোষণা করেছেন। দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপি গোটা হিন্দু সমাজ, সনাতনী সমাজ এবং শুভবুদ্ধি সম্পন্ন সকল নাগরিককে বলছি যে আপনারা এ যুদ্ধ কিন্তু ধর্ম রক্ষার লড়াই, সকলকে এক হয়ে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ, সম্ভবত আমার দাদুও স্বাধীন হতে দেখেছে, আমার বাবাও স্বাধীন হতে দেখেছে, আবার নাকি আমরাও স্বাধীন হতে দেখেছি। কিন্তু পার্থক্যটা কোথায়? সেদিনকে যে স্বাধীনতা ছিল, মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতা আমরা জানি, এখনো ভিডিওতে আছে, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, মুজিব ভাইয়ের রাস্তা ধরো, বাংলাদেশকে স্বাধীন করো। এই এত সুন্দর সুন্দর স্লোগান গোটা বাংলা। যখন বঙ্গবন্ধু প্রথম পাকিস্তানে ভুট্টো সাহেবের ওখান থেকে যখন ছাড়া পেলেন, এডওয়ার্ড হিট উনি যখন ওখান থেকে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে গেলেন, তখন প্রথম এমনকি বঙ্গবন্ধুকে যখন ভুট্টো সাহেব জিজ্ঞাসা করলেন যে মুজিব তোমার শেষ ইচ্ছা কি, স্বাধীন বাংলাদেশের আমি জাতীয় সঙ্গীত শুনতে চাই, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু এবং ভুট্টো সাহেব পাশাপাশি দাঁড়িয়ে, ভুট্টো সাহেবের চোখ থেকে জল পড়ছিল, সেটাও স্বাধীনতা ছিল। সেই সময় ইন্দিরা উনি যাত্রা বিরতি নিতে গিয়ে এই ভারতের মাটিতে যাত্রা বিরতি নিয়েছিলেন এবং ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিব একটা সভা করেছিলেন, সেটাও একটা স্বাধীনতা। এবং তারপরে সবাই দেখেছিল একটা স্বাধীনতা। কিন্তু আজকের যে স্বাধীনতা ওরা বলছে, আমরা আজকের কি স্বাধীনতা দেখছি? কতগুলো এই সার্জিস, নাসিদ, এরকম কতগুলো ছেলে, ওরা যে সমন্বয়ক হয়ে প্রথমে বসেছিল, তারপর ওরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যখন যোগ দিয়েছে, ওদের প্রথম যে কাজটা উচিত ছিল গোটা দেশবাসীর কাছে নতজানু হয়ে ক্ষমা চাওয়া। আমাদের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি রাষ্ট্রের সম্পত্তি, তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার অন্তর্বাস নিয়ে যে অসভ্যতা এর ইতরগুলো করেছে, এদের প্রথমেই ক্ষমা চাওয়া উচিত। আসলে এদের ইন্ধনে হয়েছে। একটু ইন্টারাপ্ট করি, আমি দুজনকেই জিজ্ঞেস করব, অর্কদা এবং শ্রমিক দুজনকে জিজ্ঞেস করব। ইসকনকে কিন্তু নিষিদ্ধ জঙ্গি সংগঠন এই তকমা দেওয়া হচ্ছে মৌলবাদের পক্ষ থেকে। অর্কদা, আপনার রিয়াকশন? এইসব উদ্যোগ নিলে ওরা আরোই কোণঠাসা হয়ে যাবে, আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ইসকন তো শুধু ভারত বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে আছে। তুলসী গাওয়ার যিনি আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হচ্ছেন, প্র্যাকটিসিং হিন্দু, ইসকনের সক্রিয় সদস্য। তো এগুলো আমি তো বলছি না জঙ্গি জেহাদিদের হাতে বাংলাদেশ চলে গেছে, তারা বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাইছে, এথনিক ক্লিনজিং করতে চাইছে। এবং সনাতনীরা চিন্ময় প্রভুর নেতৃত্বে যেভাবে অহিংস প্রতিবাদ করছেন নিজেদের অধিকারের দাবিতে, এ জঙ্গি জিহাদিদের পক্ষে এটা সম্ভব নয়। ওরা বাংলাদেশকে আফগানিস্তান পরিণত করতে চায়, শরিয়া প্রবর্তন করতে চায়। বাংলাদেশ জুড়ে স্লোগান উঠেছিল, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। শাহরিয়ার কবিরের মতো বিদগ্ধ মানুষকে ওরা মিথ্যা মামলায় জেলে দিয়েছেন। যে শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ নিয়ে অনেক তথ্যচিত্র নির্মাতা করেছেন। বিখ্যাত প্রতিষ্ঠান ছায়ানট রমনার বটমূলে নববর্ষের দিন সঞ্জিদা খাতুনের ছায়ানটের অনুষ্ঠান বাঙালি মাত্রই জানে। সেই ছায়ানটের উপর আক্রমণ নেমে আসছে। আজমেরি হক বাঁধনের মতো শিল্পী, যিনি এই ছাত্রদের সঙ্গে গলা মিলিয়েছিলেন, তিনি বলছেন আর বাংলাদেশে থাকবো না, আমি আমেরিকা বা কানাডায় চলে যেতে পারি। অদিতি মহসিন, রেজওয়ানা বন্যা চৌধুরী, শামা রহমানের মতো শিল্পীরা যারা দুবাংলাতেই সমানভাবে সমাদৃত, তাদের এখন বাংলাদেশে গান গাওয়ার অধিকার নেই। আবার বলছি, জঙ্গি জেহাদিরা বাংলাদেশকে দখল করেছে। ব্রিটিশ সাংসদ ডেভিড ল্যামি কয়েকজন সংসদ সদস্যকে নিয়ে একটা রিপোর্ট ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন বাংলাদেশের জঙ্গিবাদের বারবারন্ত এবং কমনওয়েলথ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের হস্তক্ষেপ জরুরি। বেশ,
শ্রমিক এই পয়েন্ট নিয়ে ছোট করে সংক্ষেপে বলবে, তারপর যে তোকে আমি জিজ্ঞেস করি তাহলে পদ্মাপাড়ের সংখ্যালঘুরা তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? দেখুন, আমি একটাই কথা বলবো, সেই বঙ্গবন্ধুর একটা স্লোগান ছিল না, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো। শুধু সংখ্যালঘু আপনি কেন বলছেন? টোটাল শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা যে দেশে জামাত থাকে সেখানে কোনো শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক থাকতে পারে না। আজকে যারা আজকে প্রত্যেকে শুধু আপনি শেখ হাসিনাকে কিভাবে পালাতে হচ্ছে, দীপুমণি ওদের অন্যতম মন্ত্রী, এমনকি ওদের সাংসদ ছিল মুমতাজ, কুমিল্লার ছেলে এই সার্জিস আলম, কুমিল্লার ছেলে ওখানে যে বাহার সাহেব ছিল, এদের প্রত্যেককে যেভাবে হেনস্থা করে অ্যারেস্ট করে, শুধু অ্যারেস্ট করা নয়, হেনস্থা করা এদের উদ্দেশ্য। তার মানে ভাবুন, এরা তো কেউ সংখ্যালঘু হিন্দু নয়, এদের উপরেই যদি এত অত্যাচার হয়, এছাড়া আপনাদের একটা পরিসংখ্যানে আসতে হবে। আমার আশেপাশের যে কটা রাষ্ট্র ইসলাম শাসিত রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অন্তিম পরিণতি দেখুন, কোনো হিন্দু কেউ মারেনি, ওদের নিজেদের মধ্যেই মারামারি কেউ। এবং আজকে ইসকনের মতন একটা সংগঠন, ৭৭টার উপর তাদের ওখানে মন্দির আছে। শুধু তাই নয়, ইসকন শুধু নয়, আমি আজকেও গ্রেপ্তার হয়েছে। এবং আমি বলি, একটা পরিসংখ্যান বলি, রামকৃষ্ণ মিশন, দিনাজপুরের রামকৃষ্ণ মিশন এবং ঢাকা রামকৃষ্ণ মিশনে এবার প্রথমে কুমারী পুজো হবে কি হবে না তাই নিয়ে প্রথম বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ প্রথমে বলেছিলেন এবারে হয়তো কুমারী পুজো বন্ধ করতে হতে পারে। পরবর্তী সময় ঢাকাটা প্রথমে ওরা পারমিশন দিল যে না, এখানে আমরা ফোর্স দিয়ে করাবো। দিনাজপুরে বন্ধ হয়ে যাচ্ছিল, ওখানে রামকৃষ্ণ মিশন থেকে একটা বিভাত্মানন্দজি, ওখানের যিনি সেক্রেটারি মহারাজ, তিনি ঘোষণা করলেন এবারে হতে পারবে না। কিন্তু পরবর্তী সময় আবার গিয়ে বারবার অ্যাপিল করার পরে সেখানেও কুমারী পূজা অবশ্য হয়েছিল। কিন্তু এই টোটাল যে হিন্দুদের মধ্যে, কেন ওদের কি ওটা দেশ নয়? আমরা নিজ দেশে পরবাসীর মতন কেন আচরণ করতে হবে ওদেরকে এই জায়গাতে? এবং এপার বাংলার মানুষদেরকেও কিন্তু সেখানে যথেষ্ট দুজনকে জিজ্ঞেস করবো। সেক্ষেত্রে এপার বাংলা যেহেতু তুমি প্রসঙ্গ তুললে, তাহলে সেক্ষেত্রে সনাতনীরা কিন্তু ফুঁসছে এই মুহূর্তে। এপার বাংলায় মানে আমাদের এই রাজ্যে কি হতে পারে কথা? এ রাজ্যে কি হবে? এ রাজ্যে INDI জোটের শরিকরা সমস্ত কিছু বিষয় নিয়ে প্রস্তাব আনে বিধানসভায়, তো সব মিলিয়ে তো প্রস্তাব আনা উচিত যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে। এটা তো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। শুনুন, এখানে যারা হিন্দু বাঙালি আছেন তাদের বহু মানুষের ভিটে মাটি ছিল ওপার বাংলায়, সর্বস্ব খুইয়ে তারা এখানে এসছেন, তাদের ওখানে সেন্টিমেন্ট আছে, সেটাকে আমি অস্বীকার করি না। তো মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বড়মার মন্দিরে গিয়েছিলেন, খুব ভালো। ওই সমস্ত অঞ্চলে তো পূর্ববঙ্গ থেকে সব খুইয়ে আসা মানুষের প্রচুর, তো সেখানে তো আমি আশা করব এখানে কোনো সংকীর্ণ দলীয় রাজনীতি নেই। বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুরা যে নিপীড়নের শিকার হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রস্তাব অন্তত পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা উচিত ছিল। নাকি শুধুমাত্র আমি ভোট নেব, আমার ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে, সেটাই কি কারণ? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ চায়। শুভেন্দু অধিকারী নিজের মতো করে করছেন, ঠিক আছে। সুকান্ত বাবু গেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কি পবিত্রা মার্গারিটা না কি নাম। দেখুন, আমরা 140 কোটির দেশ, বাংলাদেশে 17-18 কোটি লোক, আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা ওই সুপারসনিক মিসাইল তৈরি করেছি। ভারতবর্ষের সঙ্গে এরা কেউ পারবে না, কিন্তু ভারতবর্ষ সম্প্রসারণবাদী দেশ নয়। অনেকে সমাজ মাধ্যমে বলছে কেন আক্রমণ করাচ্ছেন, ওসব তো হয় না। 3টে পদ্ধতি আছে। কূটনৈতিক পথে এগোতে হবে, জঙ্গি জেহাদি ইউনূস সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে হবে। ডোনাল্ড ট্রাম্প 20 তারিখের পর যখন ক্ষমতায় আসবেন, ভারতের চোখ দিয়ে তিনি ভারতীয় উপমহাদেশের বিষয়ে আমেরিকার অবস্থান ঠিক করবেন। বাংলাদেশে বস্ত্র এক্সপোর্টই হচ্ছে বিদেশি মুদ্রা আমদানির প্রধান উৎস। প্রয়োজনে আর্থিক নিষেধাজ্ঞা আমেরিকা করুক, ব্রাসেলস করুক, ভারত করুক, ন্যূনতম ডিপ্লোম্যাটিক যোগাযোগ রাখা।
আর কোনো বিষয় নয়। আর একটা কথা বলে আমি শেষ করব, ইউনূস চেয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? মুশারফ যখন নওয়াজ শরীফকে কু করে ক্ষমতায় আসলেন, তখন তিনি বলতেন যে আমি চিফ এক্সিকিউটিভ। তারপরে আগ্রা সামিট হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 100 কোটির বেশি মানুষের দেশের নির্বাচিত প্রতিনিধির সঙ্গে, নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো চিফ এক্সিকিউটিভ বৈঠক করতে পারে না। মুশারফ নিজেকে রাতারাতি অ্যানয়েন্ট করলেন প্রেসিডেন্ট হিসাবে। আর মোহাম্মদ ইউনূসের এই সরকারের সাংবিধানিক বৈধতা নেই, তিনি মুখ্য উপদেষ্টা। তাহলে একজন মুখ্য উপদেষ্টার সঙ্গে 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বৈঠক করতে পারেন না। এই সরকার অবৈধ, এই সরকারের পিছনে জঙ্গি জেহাদিদের সমর্থন আছে। এবং আমার মনে হয় বাংলাদেশেরও বলকানাইজেশন হবে। যেভাবে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল, এবার বাংলাদেশ ভেঙে অন্য কিছু তৈরি হবে। দেখুন, বাংলাদেশে যে সরকারটা চলছে, আমি একমত, একেবারে অবৈধ একটা সরকার চলছে। কারণ এ তো প্রধান উপদেষ্টা, তিনি যাকে কিনা শেখ হাসিনা বলতেন গরিবের রক্তচোষা। এবং আজকে সবাই বুঝতে পারছে, শেখ হাসিনা একবার বলেছিলেন যিনি বাংলাদেশে, আমাদের অনেক সেতু আছে, আমাদের অনেক এখন মানে অনেক দিগ্গজ লোক আছে, তখন যখন পদ্মা সেতু তৈরি হয়েছে, ওরকম তো আমাদের অনেক আছে, অনেক কথা বলেছিল। কিন্তু ওদের দেশে ছিল না, যিনি করেছেন তার নাম শেখ হাসিনা, এবং যিনি বাধা দিয়েছিলেন বারবার যে যাতে টাকাটা না আসে, তার নাম এই ইউনূস। এবং এই ইউনূসকে তখন শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, ওই পদ্মা নদী তারপরেও আমি সেতুটা বানালাম, তোর ওপর থেকে চোবানো উচিত ছিল। আজকে মানুষকে সবাইকে একত্রিত হতে হবে। কিন্তু আমাদের একটাই বক্তব্য, মানুষের ধর্ম নিয়ে রাজনীতি, আজকে বাংলার ভেতরেও কিছু রাজনৈতিক দল আছে, তারা এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে আমাদের এখানেও হিন্দু এবং সনাতনীদের বিপদের মুখে বারবার ঠেলে দিচ্ছেন। আমাদের লজ্জা হয়, এপার বাংলায় বসে আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু কম কিছু তার যান না, উনিও বলেন যে এই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। এটা আমাদের সংবিধানের সাথেও যায় না। তো সুতরাং আমরাও সংকটের মধ্যে রয়েছি, আমরা অত্যন্ত একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই আমি প্রত্যেককে, এবং আজকে সনাতনী সাধুদের যে অবস্থা রয়েছে, সাধু সমাজকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও বুঝতে হবে আজকে কিন্তু সাধু সমাজও শুধুমাত্র মানে পথে যদি এসি ঘর ছেড়ে যদি পথে না নামে, আজকে ধর্মটা অনেক কুণ্ঠিত হয়ে যাচ্ছে। সনাতন হিন্দু ধর্ম যেন বশীকরণ আর শত্রু দমন বলে অনেক সময় অ্যাডভার্টাইজ দিয়ে অনেকে নিজেদের প্রচার করে বেড়ায়। আমি তাদেরকেও বলবো, এই হিন্দু ধর্মকে এত নিচে নামানোর কোনো প্রয়োজন নেই, রাস্তায় নামার দরকার আছে, চোখে চোখ রেখে কথা বলার দরকার আছে। এবং এই ইউনূস সরকার, এটা তো অবৈধ সরকার, এর বিরুদ্ধে আমাদের কেন্দ্রের সরকার অলরেডি গতকাল বিজ্ঞপ্তি একটা, আপনারা জানেন, আপনাদের পাল্টা বিবৃতি দিয়েছে ঢাকার বিবৃতিতে কার কি যায় আসে, যার কোনো বৈধতা, আর এত অপদার্থ, ওর না আছে কোনো বোধবুদ্ধি। কারণ যদি বোধবুদ্ধি থাকতো, রাজনৈতিক সেন্সটাও নেই, যদি থাকতো ঠিক এইভাবেই ও কিন্তু আগেও দেখেছিল যে জনমত কিভাবে বিস্ফোরিত হতে পারে, সেইটা দেখে সামান্যতম যদি বুদ্ধি থাকতো, এই অঘটনটা কোনো রাজনৈতিক বুদ্ধির পরিচয় না। আর সব থেকে মোহাম্মদ ইউনূসের সব থেকে মানে মাইনাস যেটা পয়েন্ট, কতগুলো অপদার্থকে নিয়ে সরকারের মুখটা চলছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু মাথায় রাখতে হবে। যেটা অর্কদা বললেন, আমরা শুধু সামনের ঘড়ির কাঁটাগুলো দেখতে পাচ্ছি। আমার মতে ভাই, নোবেল কমিটির উচিত নোবেল এক্ষুনি প্রত্যাহার করে নেওয়া। নোবেল কমিটির শান্তির নোবেল কোনোভাবেই হতে পারে না। কারণ এবং তবে আমি একটা কথা বলছি, আমার যা মনে হয়, শেখ হাসিনা তিনি ঠিকঠাক কাজ কিছু করেছিলেন বলে আজকে তিনি কিন্তু ওখান থেকে সসম্মানে বেরোতে পেরেছে। কিন্তু ইউনূস যা শুরু করেছে, বাংলাদেশ থেকে বেরোতে পারবে কিনা, এবং ওকে কিন্তু সম্পূর্ণ নজরে রাখা উচিত। আজকে একটা গণহত্যা, টোটালি সাজানো দেশকে কিভাবে মানে শেষ করা হয়েছে, এই সার্জিস আলম থেকে শুরু করে নাসির, প্রত্যেককে। আমি একটা প্রশ্ন দুজনকে জিজ্ঞেস করি, আমি একটা কথা না বললে ভুলে যাবো, ওর কথা সূত্র ধরে। এটা কিন্তু পরিকল্পিত ছিল, বাংলাদেশের অভ্যুত্থান প্রথমে। হ্যাঁ, ইয়েস, ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছিল, তাদের দাবি মেনে নেওয়া হয়েছিল।
তারপর থেকে আন্দোলনটা হাসিনা সরকারকে উৎখাতের জন্য হলো। ওদের একজন উপদেষ্টা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের ব্রিগেডিয়ার সাখাওয়াত। তিনি কি বলেছিলেন, যারা মারা গেছেন তাদের দেহের ময়নাতদন্ত করে যে বুলেট পেয়েছিলেন সেই বুলেট ন্যাটো বাহিনী ব্যবহার করে। তো বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী ন্যাটো বাহিনীর বুলেট ব্যবহার করে না। তো কারা করেছিল? এই যে মাস্টার মাইন্ড মাহফুজ, ক্লিন্টন ফাউন্ডেশনের সবাই সুৎখোর ইউনুস পরিচয় করিয়ে দিলেন। তাহলে মাস্টার মাইন্ড মানে কি? তাহলে ইউনুস জানতেন যে চক্রান্ত হচ্ছে, পরিকল্পিত বলছে। আর এই লোকগুলো মাস্টার মাইন্ড। শুধু তাই নয়, আমেরিকায় দাঁড়িয়ে ইউনুস সেটার বক্তব্য রাখছেন যে আমেরিকাকে ধন্যবাদ জানানো উচিত। তিনি এর থেকে বড় রাষ্ট্রদ্রোহিতার কেসে রাষ্ট্রপুঞ্জির ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা উচিত এবং এরকম শাস্তি দেওয়া উচিত। এবং তার সাথে যে কটা প্রধান উপদেষ্টার নাম করে রয়েছে এই সমস্ত ছেলে ছোকরাগুলো, না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত খারাপ পথে পরিচালিত হবে। একদম হাতে সময় শেষ, দুজনকেই একটা ওয়ান লাইনার চাইবো। আগামী দিনে কি হতে যাচ্ছে? যা হয়েছে উত্তাল এই মুহূর্তে পরিস্থিতি, অবরোধ, বিক্ষোভ, মারামারি, খুনাখুনি সব চলছে, আর কি হতে পারে? আর সুধীন দত্তের উটপাখি কবিতা পড়েছো? বিখ্যাত লাইন আছে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ওটাই একটাই, ওই বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশের মূল ভিত্তি স্থাপন। এরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে হাঁটিয়ে ইসলাম প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করতে চায়। প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। একটা চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার জন্য সমস্ত প্রভুরা এবং সমস্ত সনাতনীরা তো আজকে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে শাহরিয়ার কবিরকে ধরেছে। যে কোনো রকম মুক্তমনা ধর্মনিরপেক্ষ মানুষ এই জমানায় থাকতে পারবে। বেশ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। অর্কদা এবং শ্রমিক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা বাংলাদেশের সব আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা চাইবো যে এই অশান্ত পরিস্থিতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক এবং সবাই সেখানে শান্তিতে বাস করুক। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।